অব্যাহত ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়িঘর ও কার্যালয়ে ভাঙচুর, আগুন অপকর্ম ও স্বেচ্ছাচারিতার ফল বলছে ছাত্র জনতা। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। যে কোনো রকমের ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে আর না হয় তার জন্য একটা সুভেনির হয়ে থাকলো। যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। বিচার ও জনপ্রশাসন সংস্কারের রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে সন্ধান বিশ্লেষকরা। সব সুপারিশ বাস্তবসম্মত নয়, দুর্নীতি দলীয়করণ বন্ধের উদ্দেশ্য সফল হবে না। এতে জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আমাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। এটা আরো দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। এক, আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা 2বার ট্যাক্স দিতে হবে। উত্তরায় গণ অভ্যুত্থানে আহতরা আতুলকে হত্যা চেষ্টায় দুশ্চিন্তায় পরিবার। ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেওয়া হোক। অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বৈষম্য বিরোধীদের অবস্থান কর্মসূচি। রাজধানীতে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা। শেখ হাসিনা পালিয়েও দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চান, মন্তব্য জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। ছুটির দিনে শিশু প্রহরে কচি কাচেদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় আক্ষেপ। আমার বোনের, আমার এরকম আরো ছোট বাচ্চাদেরও যদি সিসিমপুর আবার চালু করা হয় তাহলে আমাদের মতো এক্সপিরিয়েন্স পাবে। এবার বইমেলা এসে একটু খারাপ লাগছে। এবার প্রত্যেকবার যেটা হয় সিসিমপুর এবার নেই। শিশু স্টলগুলোতে সিসিমপুরের জন্য অনেক বেশি শিশুরা আসতো, এই বছর একটু কম আসতেছে। গাজা দখলের পরিকল্পনায় ট্রাম্পের পর সমালোচনায় তার জামাতা জ্যারেড কুশনার। 1 বছর আগে প্রকাশিত ভাবনাই উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তৃতীয় দিনের মতো ধানমন্ডি ৩২-এর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। আগের দিনের মতো বুলডোজার বা এক্সকাভেটর না থাকলেও বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছে। কেটে নেওয়া হচ্ছে রড, বিভিন্ন সরঞ্জামাদি। এদিকে ভাঙা ভবন দেখতে সকাল থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। তারা বলছেন ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। বলেন ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। এর আগে গত বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনেই ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারই প্রেক্ষিতে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব, যাতে আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। এটা শুধু হাসিনার জন্য না, আগামীর সকলের জন্য। শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যে কোনো রকমের ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে আর না হয় তার জন্য একটা সুভেনির হয়ে থাকলো এই ভাঙচুর। ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। এখনো কি বাড়ি ভাঙচুর চলছে? দেবাশিস, গত 3 দিন ধরে যেরকম ভাবে চলছিল ঠিক একই রকম ভাবে, তবে বড় বড় যেই বুলডোজারগুলো আগের দিন ছিল সেগুলো এখন নেই। এখন মূলত যেটি বলছিলাম প্রতিবেদনে, বড় বড় যে হাতুড়ি রয়েছে সেই হাতুড়ি দিয়ে যে যার মতো করে আসছেন। মূলত ক্ষোভের যে বহিঃপ্রকাশ, গত 16 বছর ধরে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ হিসেবেই মানুষজন আসছেন। 2-1 করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন নারী হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন। এরকম চিত্রই কিন্তু 1-2 করে আসছেন, 2-1টি করে হাতুড়ি দিয়ে 2-1টি ইট ভেঙে আবার চলে যাচ্ছেন। পুরো দিন ধরে একই রকম চিত্র, এবং যারা ভাঙছেন এর পাশাপাশি বড় একটি অংশ, শত শত মানুষ, উৎসুক মানুষ
দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র এই বাড়িটিতে ঘিরে গত 3 দিন ধরে কি চলছে সেটি দেখার জন্য। এবং এর পাশাপাশি কিছুক্ষণ পরপর নানা ধরনের গুজবও ছড়িয়ে পড়ছে। এই যে 32 নম্বরের পাশে একটি নির্মাণাধীন ভবন, সেই ভবনের একটি আয়নাঘর পাওয়া গিয়েছে, এরকম গুজবও কিন্তু গত কয়েকদিন ধরেই চলছে। এবং সেই আয়নাঘর দেখতেও মানুষজন নিচে ছুটে যাচ্ছেন, অর্থাৎ ভবনটির নিচের দিকের যে দুটি বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টটি দেখার জন্য যাচ্ছেন যে আসলেই সেখানে আয়নাঘর আছে কিনা। তবে আমরাও গিয়েছি, সেখানে দেখেছি, অনেকে বলছেন যে আসলে এটি বেসমেন্ট, অনেকে বলছেন যে না এখানে নিয়ে মানুষজনকে নির্যাতন করা হতো। এই ধরনের মানুষজন মূলত এই যারা উৎসুক জনতা এখানে গত 3 দিন ধরে ভিড় করছেন, নতুনভাবে এখানে একই রকমভাবে ভিড় করছেন। তবে প্রত্যেকেই যেটি বলছেন যে এটি শেখ হাসিনার বিগত 16 বছরের যে ফেসিবাদী আচরণ, ফেসিবাদী চরিত্র, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত এই জায়গাটিতে মানুষ দেখাচ্ছেন গত 3 দিন ধরে। ধন্যবাদ সবুজ যুক্ত হওয়ার জন্য। পরিত্যক্ত পোড়াবাড়িতে পরিণত হয়েছে ধানমন্ডি 5-এর সুধা সদন। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতার দেয়া আগুনে পুড়ে গেছে বাড়ির ভেতরে সব আসবাব। শুক্রবার সকালেও বাড়িটি দেখতে আসেন উৎসুক জনতা। বর্তমানে বাড়ির কোনো আসবাব অবশিষ্ট নেই। দরজা, জানালা, লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে একদল, যাদের কেউই ছাত্র জনতা নন জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত মানুষজন। গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করা শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি। পরবর্তীতে এখান থেকে এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা। যে অন্যায় করেছে তার বিচার করা উচিত আমি মনে করি, দেশের মানুষ মনে করে। মানুষের ভিতরে যে কত ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখতে আসলাম এবং ভালো লাগলো। কিন্তু অন্যায় কখনো পার পাইতে পারে না। 50 বছর 53 বছর চলে গেল, এই দেশের আর কোনো পরিবর্তন হলো না, সবাই আমাদেরকে ঠকালো এবং এই যারা ঠকাইছে তারা আস্তে আস্তে আল্লাহর মাধ্যমে এই যে ধরাটা খেলো। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিচ্ছেন কেউ কেউ। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই। 3 তলা বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায়। রাতে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এই টোকাই সব আসছে, ভ্যান নিয়ে ভাঙাড়িওয়ালা এরা আসে আর একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে, খসায় ভাঙসা নিয়ে যাচ্ছে। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে এখনও পোড়া গন্ধ। 5 আগস্টের পর দ্বিতীয় দফায় কাল বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা, জানালা, সেসব ভাঙাড়িও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। একই অবস্থা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও। ভেতর থেকে যেভাবে পারছেন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙচুর চালানো বাসভবনের সামনে। সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র। অনেকেই সেখান থেকে আসবাবপত্র সহ ইট, টাইলস খুলে নিয়ে যাচ্ছেন। ভাঙচুরের পর গত রাতে আগুন দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতির বাসভবনে। ছাত্র জনতার ভাঙচুর ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি। দেয়াল থেকে খসে পড়েছে ইট, মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায়। ভেঙে ফেলা বাড়ি দেখতে সেখানে যাচ্ছেন স্থানীয়রা। ভ্যানে করে ভবনের ইট সুরকি নিয়ে যাচ্ছেন কেউ কেউ। বগুড়ায় জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং জাসদের অফিসের অস্তিত্ব ছাত্র জনতার ভাঙচুরের পর প্রায় পুরোটাই বিলীন। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইটের স্তূপ, কোনো রকমের টিকে আছে লোহা ও রডের কঙ্কাল। গত রাতে সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভবনগুলো। রাজশাহীতে বৃহস্পতিবার রাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বাড়িটির কি অবস্থা, স্থানীয়রা কি বলছেন? দেবাশিস, বাড়িটি একদমই ধ্বংসস্তূপে পরিণত রয়েছে এবং জুমার নামাজ শেষে মুসল্লিরা কিন্তু এই নামাজ শেষে কিন্তু অনেক মুসল্লি আসছেন, এসে এই বাড়িটি দেখছেন এবং গোটা বাড়ি একদম
শুরু থেকে শেষ পর্যন্ত একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা যায়। সকালে আমি এসে যেমনটি দেখেছিলাম, অনেকে এসে বাড়ির যে রড এবং ইট রয়েছে, টাইলস রয়েছে, সেগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিলেন এবং অনেকে এসে সেটা কিন্তু দেখছিলেন। অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক মানুষজন এসে এই বাড়িটি দেখছিলেন এবং সেই সাথে সাথে গতকাল রাত 11টার দিকে কিন্তু বুলডোজার নিয়ে এই বাড়িতে ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি শুরু হয় এবং কয়েক ঘন্টা ধরে কিন্তু সেটি ভাঙা হয় এবং এখন পর্যন্ত আমি যদি একটু সামনে একটু দেখাতে চাই, এই 3 তলার যে বাড়িটি সেটি অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহী সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন তিনি আত্মগোপনে চলে যান এবং শেখ হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু এই বাড়িতে হামলা করা হয় এবং বাড়ির সব কিছু কিন্তু লুট করা হয় এবং পরের দিন বাড়িটির জানালা দরজা সেটি খুলে নিয়ে যায় এবং মালামালও কিন্তু নিয়ে যাওয়ার যে বিষয়টি আমরা দেখেছিলাম। এরপরে বাড়িটি ছিল, তারপরে গতকালকে রাত্রে কিন্তু বাড়িতে বুলডোজার দিয়ে গোটা বাড়ি একদম গেট থেকে শুরু করে বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে এবং এখন পর্যন্ত স্থানীয়রা আসছেন, দেখছেন এবং দেখে কিন্তু তারা এই নানান প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছেন এবং সেই সাথে সাথে তারা বলছেন যে এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, এই রাজশাহীর যে রাজশাহী কলেজে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল ছিল সেটিও ভাঙা হয়েছে এবং রাজশাহীর যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘা উপজেলায় তার বাড়িতেও গতকালকে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এবং সেই সাথে সাথে মানুষ আসছে, দেখছে বাড়িটি। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিচার ও জনপ্রশাসনের সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন স্বার্থের দ্বন্দ্বের কারণে প্রকৃত ঐক্য গড়ে তোলা কঠিন। পাশাপাশি কিছু সুপারিশ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে মনে করছেন কোনো বিশ্লেষক। এক্ষেত্রে দুর্নীতি দলীয়করণ বন্ধের উদ্দেশ্য সফল হবে না বলে মত তাদের। ফারহানা ন্যান্সি রিপোর্ট। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। প্রতিবেদনে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। তবে এতে কেন্দ্রীয় রাজনৈতিক সরকারের একক কর্তৃত্ব কমলেও বাংলাদেশের প্রেক্ষাপটে লাভ হবে না বলে মনে করছেন কেউ কেউ। বরং এতে দুর্নীতি ও অপ্রাসঙ্গিক খরচ বাড়বে বলে মত দেন সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। তবে সিটি সরকারের ধারণাকে স্বাগত জানান তিনি। প্রদেশ করলে দুর্নীতি বাড়বে, ওভারহেড কস্ট বাড়বে, তো এতে জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। গ্রুপ সৃষ্টি হবে যারা রাষ্ট্রের সম্পদ অপচয় করবে। এমনি তো দুর্নীতি শেষ নাই, এটা আরও দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা 2বার ট্যাক্স দিতে হবে। একটা হলো আপনি কেন্দ্রীয় সরকার ট্যাক্স দিবেন, ফেডারেল সরকার ট্যাক্স দিবেন, আবার আপনি প্রাদেশিক সরকার ট্যাক্স দিবেন। ক্যাডার বৈষম্য কমানোর দাবি অনেক দিনের। তবে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা 75 থেকে 50% কমিয়ে আনার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলছেন প্রশাসন ক্যাডারের সাবেক এই কর্মকর্তা। তবে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। 50% লোক যদি আপনি 22 থেকে 12 বছর 14 বছর চাকরি করার পরে নিয়ে আসেন, তারা তো তৈরি হওয়ার সময় পাবে না। ওনাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। বরং আমরা অন্য ক্যাডারগুলোর যে ক্ষোভ আছে তাদের সুযোগ সুবিধা বাড়াই। সবগুলো সংস্কারের ক্ষেত্রে আসলে নাগরিকদের মতামতের একটা প্রাধান্য আছে। তো বিচার বিভাগ সংস্কার বলি, পুলিশ সংস্কার বলি, অন্যান্য সংস্কারগুলো বলি, আসলে নাগরিকরা কি প্রক্রিয়া তাদের সংস্কারগুলো চাচ্ছে সেটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে। বিচারিক সেবাকে এর আগেও উপজেলায় নেওয়া হয়েছিল, তাতে খুব একটা শৃঙ্খলা আসেনি বলছেন বিশ্লেষকরা। বরং বিচার বিভাগের সত্যিকার অর্থে স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বেঞ্চ পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। মূল বিষয়টা হলো বিচারকরা কতটা নিজেরা স্বাধীন থাকতে চান, আরটা হলো তারা স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা কতটা রাখেন। তৃতীয়ত হলো আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা কতটা দিয়েছি। তবে দিন শেষে এসব সংস্কার বাস্তবায়ন নিয়ে সন্দিহান তারা। স্বার্থের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে কিনা তা নিয়ে সংশয় আছে বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। উপলব্ধির বিষয় নাগরিকদের এবং রাজনীতিবিদদের। আসলে মূল সমস্যাটা তৈরি হয়তো রাজনীতিবিদদের জায়গা থেকে, প্রশাসনিক যিনি প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্ট থাকেন এবং তার মন্ত্রীদের জায়গা থেকে। ওনারা কিভাবে এই বিচার বিভাগকে আর হস্তক্ষেপ করবেন না এবং করতে পারবেন না, এই মেকানিজম
প্রবলেম কিভাবে উদ্ভাবন করা যায় সেটাই কিন্তু এই সংস্কার কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং সেক্ষেত্রে দরকারি সংস্কার নিশ্চিত করতে সামাজিক চাপ বাড়ানোর পরামর্শ তাদের। এটা পুনঃচিন্তা করা দরকার আছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় গণঅভ্যুত্থানে আহত রাতুলের শরীরে কেরোসিন দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযোগকারী এবং ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাতুল। এখন দুশ্চিন্তায় তার পরিবার। উত্তরায় রাতুলের সহযোদ্ধারাও এই নিয়ে পড়ে গেছেন শঙ্কায়। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। উচ্চ মাধ্যমিকের ছাত্র রাইসুল রহমান রাতুল পড়াশোনার পাশাপাশি উত্তরায় একটি ফুডকার্ট চালান। 18 জুলাই উত্তরার এ ভয়াবহ সংঘর্ষে তিনিও ছিলেন। খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ। ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের একাংশ। শরীরের ভেতর এখনও বয়ে বেড়াচ্ছেন 250-রও বেশি গুলির অবশিষ্টাংশ। নাকি উঠার পরে ওই প্ল্যাটফর্মটাতে বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বিএনএস সেন্টার বরাবর ফুটওভার ব্রিজে উঠতেই কে বা কারা কিছু একটা ছুঁড়ে মারে তার দিকে। পরে বুঝতে পারেন পলিথিনে মোড়ানো কেরোসিন তেল। এই শার্টটা পরনে ছিল। হ্যাঁ, কেরোসিনের গন্ধ। পিছন থেকে নাকি ওই পাশ থেকে? সামনে থেকে একদম সামনে থেকে। আমার মানে বা শোল্ডারে লাগে। আচ্ছা, কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে কে করছে এটা? আমি মানে বুঝার সাথে সাথে যখন আমি ডাইনে বাই তাকাই দেখি কেউ নাই। পরে চিল্লাচিল্লি করলাম, মানে একটু লোক জড়ো করে ট্রাই করতেছিলাম। পরে আমি একবার ওই পাশে যাই, একবার এই পাশে যাই। পরে আমি কি করব, পরে ওই যে ভাইকে কল দিলাম, তো উনি বলল আর কি ক্রাউড প্লেসে যাইতে। মানে একা থাকলে সমস্যা, যদি কেউ তখন যদি মানে একটু ফায়ার লাগায় দিত তাহলে হিতের বিপরীত হতো। ওই ফুটওভার ব্রিজে ওঠার পথে একটি সিসি ক্যামেরা আছে, যা আবার নষ্ট। তাৎক্ষণিক ফোন করলে ছুটে আসেন রাতুলের সহযোদ্ধারা। এই আজমপুরে বলেন, বিএনএসের নিচে বলেন, যারা আমাদেরকে আঘাত করেছে এখনও তাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এইখানে মুগ্ধমঞ্চে যে ঘটনাটা ঘটেছে, শুধু মুগ্ধমঞ্চে না, মুগ্ধ চত্বর, এখানে যে গ্রাফিতি ছিল সবগুলো গ্রাফিতি মোছা হয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে। এখন পর্যন্ত একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। পরদিন কেরোসিন মাখা ওই শার্ট নিয়ে উত্তরা পশ্চিম থানায় যান রাতুল। পুরো বিষয়টি জানান পুলিশকে। একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওইখানে তো ফুটো করে অনেক মানুষ যাতায়াত করতেছিল। আমি ডাইনা বাই কাটাইছি, চিলাচিলি করতেছিলাম, কে বসে, তো আমি আপ ডাউন করতেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 নম্বর মামলার অভিযোগকারী এই রাতুল। একই সঙ্গে ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। 19 জানুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা আর বুধবার হত্যা চেষ্টা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। ও যে আমার সাথে বসা, তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ হচ্ছে ওরা ফোনটা দিছে, ওরা দেখতেছে ওরে, এইরকম কল ওর কাছে প্রতিদিন আসতেছে। মানে কলে কি বলে? ফোন দিয়ে বলে ওরে দিতে। যদি আমি এই যে 2 দিন কথা বললাম, পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে বাট ইন্টেনশনগুলো ক্লিয়ার না, মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, মানে উইয়ার্ড। 24 জানুয়ারিতে যখন নাহিদ ভাই আসলো মুগ্ধমঞ্চে, ওই দিন আমরা সবাই একসাথে কথা বলছিলাম। আমাদের উত্তরা নিয়ে যত আলোচনা আছে, কমপ্লেন আছে, সেগুলো দিচ্ছিলাম। ওই ছবিটা পার্টিকুলারলি ওই ছবিটা এইখানে এসে সার্চটলে একজনকে দেখিয়ে বলা হয়েছে যে এই ছেলেটা কোথায় থাকে। ছেলের জীবন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়ে গেছেন রাতুলের মা। চাইলেন জুলাই গণহত্যার বিচারে সাক্ষীর প্রকৃত নিরাপত্তা। তারা তাদের জন্য সরকারে ওদের জন্য পুনর্বাসন করে দেওয়া হোক, বা ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেওয়া হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার দাবিতে বৃহস্পতিবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। দিবাগত রাত 12:30টার দিকে মিন্টু রোডের গোল চত্বরে হঠাৎ করেই অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলেও পুলিশের বাধায় মিন্টো রোডে তারা বসে পড়েন রাত 2টার পর। ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। উপদেষ্টার এমন আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, 2 অভিনেত্রীকে তো জিজ্ঞাসাবাদ চলছে, তাদের নামে কি কোনো মামলা হয়েছে?
দেবাশিস, এখন পর্যন্ত কিন্তু মামলার হওয়ার তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু প্রতি ঘন্টায় কথা বলছিলাম ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে গতকাল রাতে এই দুই অভিনেত্রীকে আটকের পর এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বটি কখন নাগাদ শেষ হবে বা তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে বা মামলা হবে সে বিষয়ে কিন্তু ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি। তবে যেটুকু আমাদের বলেছে যে তাদের জিজ্ঞাসাবাদ পর্বটি এখনও চলছে। তদন্ত কর্মকর্তারা মূলত আলো আসবেই যে একটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কথোপকথন, এছাড়া সাম্প্রতিক সময়ে এই দুই অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানান ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে, সেইগুলোর বিষয়ে আসলে তথ্য নেওয়ার জন্যই এই দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ মানে বেশ কয়েক ঘন্টা ধরেই জিজ্ঞাসাবাদ পর্বটি কিন্তু চলছে। এটি শেষ হবে কখন এবং তাদেরকে যদি আদালতে নেওয়া হয় বা মামলা হয় তাহলে তাদের আদালতে নিতে হবে। এবং যেহেতু আপনি জানেন দেবাশিস যে আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই আদালতে হাজির করতে হয় ম্যাজিস্ট্রেটের কাছে, সেই আইনি বিধি মোতাবেক কিন্তু তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার বা আটক কোনো কিছুই দেখায়নি। ডিবি থেকে পরিষ্কার করে যেটি বলা হয়েছে তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরের দিকে পূর্ব লালপুর রেল লাইন এলাকায় হয় এই ঘটনা। মামুন ইট, বালু ও রড সিমেন্টের ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, মালামাল লোড আনলোড শেষে রাত 2টার দিকে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টার দিকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নেওয়া হয় তাকে। সেখানেই গুলি করে পালিয়ে যায় দুই যুবক। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি 5 আগস্টের পর থেকেই বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিল আক্তার, রতন ও সুমন গ্রুপ। দলে তাদের যুক্ত করার বিষয়ে বাধা দেয় মামুন সহ আরও কয়েকজন নেতা। এরই জেরে হত্যাকাণ্ড দাবি পরিবারের। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে। পরে অফিসে আমি 5:15 বাজে গুলির শব্দ শুনি না, আমি গ্লাস খুলছি। গ্লাস খুললেই দেখলাম কি দুটা বড় ধরতেছি, দৌড়ে একাকার কাছে গেছি। মানে অফিস থেকে তো একটু দূরে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেন। বেলা 11:30টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় দুপুর 1টায়। জানা গেছে বৈঠকে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি ভাঙা সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এর আগে বৃহস্পতিবার রাতে দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে। বিবৃতিতে বলা হয়, সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। তাই জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি, যেখানে যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম। শোভাযাত্রায় শিবিরের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও ছিলেন শোভাযাত্রায়। 5 আগস্টের অভ্যুত্থানের চেতনা ধারণ করে
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শিবির কর্মীরা। শেখ হাসিনা পালিয়ে গিয়ে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছেন এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাচার করা অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে এই মন্তব্য করেন জামায়াত আমির। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। দেশজুড়ে বুলডোজার কর্মসূচির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এই কর্মসূচি বন্ধ করার কথা বললেও বন্ধ হয়নি। কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঐক্য পরিষদের মহাসমাবেশে এ কথা বলেন মান্না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে না, এমন মন্তব্য করেন মান্না। একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের 10 বছর ধরে পে স্কেল হয় না, গ্রেডেও রয়েছে বেতন বৈষম্য। বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের টাকা পাচার করেছে। সমাবেশ শেষে সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়িঘরে ভাঙচুর, আগুন লাগছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি, বরঞ্চ সরকারের বুলডোজারকে ভেঙেছে। খালি আবেগের উপরে চলবেন না, এই দেশ আমাদের করতে হবে। সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। মব উস্কে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে দেশের জন্য ভালো হবে না, এই কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে পল্টনে কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি। নুরুল হক বলেন, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার। জনগণের চোখে ধুলা দেয়া হচ্ছে দাবি করে নূর বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই উস্কানি দেয়া হচ্ছে। ধানমন্ডি 32-এর এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো নৈরাজ্য তৈরি হতে পারে, আরো উস্কানি তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়োলেন্সকে আমি উৎসাহিত করতে পারি না। 5ই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত, ধূলিসাৎ করা যেত, তখন কেন করা হলো না? অমর একুশে বইমেলার 7ম দিনের সকাল থেকে শিশু প্রহরে আনন্দ মেতে ওঠে শিশুরা। তবে প্রতিবারের মতো এবার মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় আক্ষেপ অনেকের। বেলা 11টায় শিশু প্রহর শুরু হয়ে দুপুরে 1টায় শেষ হয়। মেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে মেলা এসেছে। কেউ শিশু চত্বরে ঘুরছে, কেউ বাবা মায়ের সঙ্গে খেলছে, আবার কেউ নতুন খেলার সাথী পেয়ে আনন্দে ছুটোছুটি করছে। অনেকেই ঘুরিয়ে ঘুরিয়ে রকমারি বইও দেখছে। তবে মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। এবারে শিশু প্রহরে কোনো সিসিমপুর নেই, তা নিয়ে কেন সিসিমপুর নেই তা নিয়ে স্পষ্ট কিছুই বলছে না কর্তৃপক্ষ। মূলত বেশি ভালো লাগে সায়েন্স ফিকশন বুক, তাছাড়াও কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা সহ রহস্যময় বিভিন্ন বই আমার পছন্দ। এবার বইমেলায় এসে একটু খারাপ লাগছে, এবার হচ্ছে প্রত্যেকবার যেটা হয় সিসিমপুর এবার নেই। যদি সিসিমপুর আবার চালু করা হয় তাহলে আমাদের মতো এক্সপিরিয়েন্স পাবে। সিসিমপুরের জন্য অনেক বেশি শিশুরা আসতো, এই বছর একটু কম আসতেছে বা হচ্ছে সবাই একটু এদিকে আসার পর হতাশ হচ্ছে। আমি বিজ্ঞান সম্পর্কিত বই, রহস্যের বই ইত্যাদি কিনেছি। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে 7মবারের মতো দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে হিমু পরিবহন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অংশ নেন কয়েকশো মানুষ। আয়োজন থেকে ক্যান্সারের বিষয়ে দেয়া হয় সচেতনতামূলক বার্তা। শেষের পথে মাঘের শীত, কুয়াশামোড়া সকালেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন একদল মানুষ। উদ্দেশ্য বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত দৌড়ে অংশ নেয়া। এবারের প্রতিপাদ্য ক্যান্সার সচেতনতায় দৌড়। 7মবারের মতো এই আয়োজন করেছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন।
সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে সচেতন করাই মূল লক্ষ্য। তাই দৌড়ে অংশ নেন প্রাণঘাতী রোগটি থেকে বেঁচে ফেরারা, ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। আমার বড় ভাই হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা গেছে, আমার একটা বোনও ক্যান্সারে মারা গেছে। কাজে আমি সবসময় ন্যাচারালি ক্যান্সার বিরোধী যত আন্দোলন হয়, মানে অ্যাওয়ারনেসের যত প্রোগ্রাম হয়, আমি অ্যাটেন্ড করি। দৌড়ানো, হাঁটা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা বা পাহাড়ে যাওয়া, আমরা যে পাহাড়ে যাচ্ছি, এগুলো সবই অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইলের অংশ। শুধুমাত্র ক্যান্সার না, অন্যান্য যে মারণ ব্যাধিগুলো আছে বা অন্যান্য যে ব্যাধিগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হলে আমার মনে হয় দৌড়টা কিন্তু একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে। আমি ফিট তো দেশ ফিট না, আমি যদি ফিট না থাকি তাহলে আমি কিন্তু দেশকে কিছু দিতে পারবো না, তাই না? আমি মনে করি যে আমাদের দেশের তরুণদের ফিট হওয়া উচিত ফিজিক্যালি এবং মেন্টালি। আয়োজকরা জানান, রোগটির ব্যাপারে প্রচারণা বাড়লেও সতর্ক নন সাধারণ মানুষ। সেটি বৃদ্ধির লক্ষ্যেই এ দৌড়। যদি প্রপারলি এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু একজন মানুষ অনেক ধরনের রোগ থেকে মুক্ত হতে পারে। এটার মধ্যে কিন্তু ক্যান্সার অন্যতম। মূল উদ্দেশ্য হলো যেন মানুষ ক্যান্সার নিয়ে জানার চেষ্টা করে, সচেতন যদি হয় ক্যান্সার সম্পর্কে, তাহলে অনেকাংশে ক্যান্সারটা রোধ করা আমাদের জন্য সম্ভব হয়। দৌড়, খাবার, ডায়েটারি প্র্যাকটিস, তারপর তামাকজাত দ্রব্য বর্জন, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো যদি একটু বেশি করে করা যায় তাহলে অনেক ধরনের ক্যান্সারে কিন্তু প্রতিরোধ করা সম্ভব আগে থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে দৌড় শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য হয়ে আবার শহীদ মিনারে শেষ হয়। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। নটরডেম কালচারাল ক্লাবের আয়োজনে হচ্ছে 3 দিন ব্যাপী নবম জাতীয় সাংস্কৃতিক উৎসব। আজ নটরডেম কলেজের নবম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন চলছে। এই সাংস্কৃতিক উৎসবে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক, আধুনিক ও যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা, একক নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়া দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল বিট বক্স ব্রল। এছাড়া শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকার প্রদর্শনী করা হচ্ছে। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন, জানান নটরডেম কলেজের অধ্যাপক। বাংলাদেশের যে প্রতিভা আছে সেই প্রতিভারা সংস্কৃতির সাথে নিজেদেরকে যেন আরো বিকশিত করে তুলতে পারে। আমরা চেষ্টা করি সাংস্কৃতিক ক্লাব হিসেবে বৈচিত্র্যটাকে আমাদের এই ইভেন্টের মধ্যে নিয়ে আসার জন্য। বর্তমান সময় দেখা যাচ্ছে যে মোবাইল প্রযুক্তির আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম তাদের শেকড়কে ভুলে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি যে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে সংস্কৃতির বীজ রোপণ করতে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটা অনেক সমৃদ্ধ, সেই সংস্কৃতিটার আলোতেই আসলে আমরা বাচ্চাদের একটু বড় করতে চাই। গাজায় যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার 24 ঘন্টায় তেল আবিবের হামলায় কমপক্ষে 2 ফিলিস্তিনির মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে আরও 4 জন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 42 দিন বন্ধ থাকবে হামলা। পাশাপাশি মুক্তি পাবে 33 ইসরায়েলি জিম্মি ও কয়েকশো কারাবন্দী ফিলিস্তিন। হামাস জানিয়েছে এরই মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা। গাজা দখলের ঘোষণা দিয়ে কি জামাতার স্বপ্ন বাস্তবায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্টের বক্তব্যের পর আলোচনায় বছরখানেক আগে গাজা নিয়ে জ্যারেড কুশনারের বক্তব্য। বলা হচ্ছে উপত্যকা নিয়ে জামাতা কুশনারের ভাবনারই প্রতিফলন ঘটেছে ট্রাম্পের বক্তব্যে। গত বছর মার্চে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনায় গাজাকে অবকাশ যাপনের কেন্দ্র বানানোর ভাবনা প্রকাশ করেছিলেন কুশনার। It's all death in Gaza. This has been happening for years. It's all death. If we can get a beautiful area to resettle people. ফিলিস্তিনিদের বিতাড়িত করার পর পুনর্গঠনের লক্ষ্যে গাজা দখলের ঘোষণা দিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক মহল। এর মধ্যেই নতুন করে আলোচনায় প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। গাজাকে বিশ্বের সবচেয়ে দর্শনীয় স্থান বানাতে চান ট্রাম্প। এই ইস্যুতে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে আলোচনার দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানকার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের অবকাশ কেন্দ্র বানানোরও রয়েছে পরিকল্পনা। 2024 সালের মার্চে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা অনুষ্ঠানে একই ভাবনা প্রকাশ করেছিলেন ট্রাম্পের জামাতা ও যুক্তরাষ্ট্রের এক সময়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। গাজার সাগরপাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে যদি মানুষ সেখানে উপার্জনে মনোযোগী হয়। সেখানকার সব অর্থই টানেল নেটওয়ার্ক ও গোলাবারুদ তৈরিতে খরচ হয়ে যাচ্ছে। এখন উপত্যকায় কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, তবে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি। লোকজনকে সরিয়ে পরিষ্কার করা গেলে উন্নয়ন সম্ভব। কুশনারের সাথে বক্তব্য মিলে যাওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি জামাতার স্বপ্নই বাস্তবায়ন করছেন শ্বশুর ট্রাম্প? যদিও এ বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। এদিকে ট্রাম্পের এই
পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ, কারণ গাজা ছাড়তে নারাজ ফিলিস্তিনিরা। বিরুদ্ধে অবস্থান নিয়েছে গোটা মধ্যপ্রাচ্য, সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।